ব্রেক্সিটের পরও ইউ নাগরিকরা যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানালেন মার্কেল। এবার কমির সঙ্গে গোপন কথোপকথনের রেকর্ড থাকার কথা অস্বীকার ট্রাম্পের। সিনেটে নতুন স্বাস্থ্য বিল প্রকাশের পর দেশ জুড়ে বিক্ষোভ। পাকিস্তানের বেলুচিস্তানে গাড়ি বোমা হামলা, 5 পুলিশ কর্মকর্তা সহ নিহত 11, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। এবং ভূমধ্যসাগরের রুশ রণতরীয় সাবমেরিন থেকে সিরিয়ায় আইএস অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা, কুর্দিদের কাছ থেকে মার্কিন অস্ত্র ফেরত নেওয়া হবে, তুরস্ককে যুক্তরাষ্ট্রের আশ্বাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ব্রেক্সিটের পরও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকেরা যুক্তরাজ্যে অন্তত 5 বছর নির্বিঘ্নে অবস্থান করতে পারবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রিটেনে থাকা ইউরোপের অন্য দেশের নাগরিকদের অধিকার সুরক্ষার এমন নিশ্চয়তাকে ব্রেক্সিট আলোচনায় গুরুত্বপূর্ণ সূচনা বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এদিকে ব্রাসেলসে চলমান ইউরোপীয় কাউন্সিলের সম্মেলনের প্রথম দিনে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কিছু সিদ্ধান্তে পৌঁছেছেন জোটের নেতারা। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে শুরু হয়েছে ইউরোপীয় কাউন্সিলের 2 দিনব্যাপী সম্মেলন। ইইউভুক্ত অধিকাংশ দেশের নেতাই প্রথম দিনের আলোচনায় যোগ দিয়েছেন। এবারের সম্মেলনে অভিবাসন ও এ বিষয়ে তুরস্ক ইইউ চুক্তির অগ্রগতি পর্যালোচনা, নিরাপত্তা ও প্রতিরক্ষা, আন্তঃবাণিজ্য বৃদ্ধি, ইইউভুক্ত দেশের নাগরিকদের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক নীতির মতো বিষয়গুলোকে আলোচ্যসূচি হিসেবে ধরা হয়েছে। ইইউভুক্ত দেশগুলোর ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি, কর্মসংস্থান ও বৈদেশিক নীতি নিয়ে প্রথম দিনের আলোচনা হয় বলে জানান জোটের নেতারা। বাইরের সন্ত্রাসীদের ইউরোপের জন্য অন্যতম হুমকি উল্লেখ করে তাদের প্রতিরোধে নতুন কিছু কর্মপরিকল্পনা তুলে ধরেন কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। ইন্টারনেটে সন্ত্রাসী কার্যক্রম পর্যবেক্ষণ ও উগ্রবাদ ছড়িয়ে পড়া ঠেকাতে প্রতিরোধমূলক টুল ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা আমাদের নাগরিকদের রক্ষায় বদ্ধপরিকর। বাইরের সন্ত্রাসীদের যে কোনো মূল্যে ঠেকাতে একমত হয়েছেন ইউরোপীয় কাউন্সিলের নেতারা। চলতি বছরের মধ্যেই সীমান্ত ব্যবস্থাপনার বিষয়টি চূড়ান্ত করা হবে। অনলাইনে সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে প্রয়োজনীয় নতুন আইন প্রণয়নের কথা ভাবছি আমরা। ইউরোপীয় ইউনিয়নের আইনি প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করা ইউরোপীয় কমিশনের প্রধান জ্য-ক্লদ ইউঙ্কার বলেন, ঐক্যবদ্ধ ইউরোপের নেতারা প্রতি বছর নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটের অর্ধেক ব্যয় করে থাকেন, কিন্তু এর প্রাপ্তি প্রত্যাশার মাত্র 15%। নতুন নেওয়া সিদ্ধান্তগুলোর পূর্ণ বাস্তবায়ন ও আগামী দিনগুলোতে তা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর মধ্যেই ব্রেক্সিট আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় এবারের সম্মেলনে ইউরোপীয় নেতাদের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নতুন করে আবারও সরকার গঠন করা ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সম্মেলনের প্রথম দিনেই জোটের নেতাদের ইতিবাচক বার্তা দিয়ে থেরেসা মে জানান, ব্রেক্সিটের পরও ইইউভুক্ত দেশের নাগরিকেরা যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন। যুক্তরাজ্যে থাকা ইউরোপীয় ইউনিয়নের 30 লাখ নাগরিকের অধিকার সুরক্ষার বিষয়ে নিশ্চয়তা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে এক্ষেত্রে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আইনি ক্ষমতা ব্রিটিশ কর্তৃপক্ষের হাতে থাকুক, এমনটি চান তিনি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বেশ গঠনমূলকভাবে আমাদের আলোচনা শুরু হয়েছে। ব্রেক্সিটের পর আমাদের দেশকে নতুনভাবে গড়ে তোলাটা গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের সুরক্ষা দিতে আমরা বদ্ধপরিকর। তবে জোটভুক্ত দেশগুলোতে থাকা ব্রিটিশ নাগরিক এবং ব্রিটেনে থাকা জোটের অন্য দেশের নাগরিকদের অবস্থানের ব্যাপারে আরও আলোচনার সুযোগ রয়েছে। ইউরোপীয় নাগরিকদের যুক্তরাজ্যে থাকার নিশ্চয়তা মেলায় স্বস্তি প্রকাশ করেছেন ইইউর শীর্ষ নেতারা। ব্রেক্সিট আলোচনার ক্ষেত্রে একে গুরুত্বপূর্ণ শুরু বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউরোপের নাগরিকদের আগামী 5 বছর নির্বিঘ্নে অবস্থানের নিশ্চয়তা দিয়েছেন। ব্রেক্সিট বিষয়ে তাদের সঙ্গে শুরু হওয়া আলোচনায় এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করি। তবে অর্থনৈতিক সমঝোতা ও আয়ারল্যান্ডের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়টিও এখনো মীমাংসা হয়নি। অক্টোবরের মধ্যে এই ব্যাপারগুলো নিষ্পন্ন হতে পারে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 28টি দেশের মধ্যে যুক্তরাজ্যে তুলনামূলক উন্নত কর্মসংস্থান ও জীবনমানের কারণে জোটের অনুন্নত কয়েকটি দেশের নাগরিকদের কাছে ব্রিটেন প্রথম পছন্দ। গত বছরের 23শে জুন অনুষ্ঠিত গণভোটে ব্রিটেন জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই দেশটিতে থাকা জোটের অন্য দেশের নাগরিকদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ।
নিজের দেয়া পূর্বের ইঙ্গিত থেকে সরে এসে গোয়েন্দা সংস্থা এফবিআই এর সাবেক প্রধান জেমস কমির সঙ্গে আলাপের কোনো গোপন রেকর্ড নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কমির সঙ্গে আলাপের কোনো রেকর্ড থেকে থাকলে তা হস্তান্তরের জন্য কংগ্রেসের আহ্বানের পর এক টুইটার বার্তায় রেকর্ড থাকার কথা অস্বীকার করলেন ট্রাম্প। এদিকে বৃহস্পতিবার সিনেটে নতুন স্বাস্থ্য বিল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার রিপাবলিকান সিনেট নেতারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা বিলের পরিবর্তে নতুন স্বাস্থ্যসেবা বিল প্রকাশ করার পর বিক্ষোভে ফেটে পড়ে কয়েকশো মার্কিন নাগরিক। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন স্বাস্থ্যনীতি যুক্তরাষ্ট্রের স্বল্প আয়ের মানুষের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে। একই দিন নতুন স্বাস্থ্যসেবা পরিকল্পনা বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে ভার্জিনিয়ার বিমানবন্দরও। সিনেট আজ একটি জঘন্য স্বাস্থ্যসেবা বিল প্রকাশ করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্যসেবা আমাদের নাগরিক অধিকার, আর যুক্তরাষ্ট্র বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। এ কারণে দরিদ্র মানুষের সহায়তায় অর্থ ব্যয় না করার কোনো অজুহাত আমাদের নেই। ওবামা কেয়ার অনুযায়ী ধনীদের ওপর করের বোঝা কমাতে নতুন স্বাস্থ্যসেবা বিল প্রকাশ করা হয়। আগামী সপ্তাহে এই সংক্রান্ত বিল নিয়ে সিনেটে ভোটাভুটি হতে পারে। এরই মধ্যে সিনেটের স্বাস্থ্যসেবা বিল প্রকাশের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা স্বাস্থ্যসেবা বিল নিয়ে ব্যস্ত সময় পার করছি এবং আশা করছি খুব শিগগিরই এ থেকে একটি ফল বেরিয়ে আসবে। ওবামা কেয়ার এখন বিপর্যস্ত, এর আর কোনো অস্তিত্ব নেই। ওই স্বাস্থ্যসেবা পরিবর্তন করে আমরা নতুন করে একটি পরিকল্পনা করেছি। আমরা চাই ডেমোক্র্যাটরা এটাকে সমর্থন করুক, যদিও এ পরিকল্পনা যত ভালোই হোক না কেন তারা এটাকে কখনোই সমর্থন করবে না। তবে সবকিছুর পরও আমরা আশা করছি এই স্বাস্থ্যসেবা যথেষ্ট অর্থপূর্ণ ও বাস্তবসম্মত হবে। এদিকে সাবেক এফবিআই প্রধান জেমস কমিকে বরখাস্তের পর ট্রাম্পের সঙ্গে কমির আলাপের রেকর্ড থাকার ইঙ্গিত দিলেও এবার নিজের অবস্থান থেকে সরে এলেন ট্রাম্প। কমির সঙ্গে আলাপচারিতার রেকর্ড অবিলম্বে হস্তান্তরের জন্য কংগ্রেসের আহ্বানের পর এই সম্পর্কিত কোনো রেকর্ড ট্রাম্পের কাছে নেই বলে এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, ভারতের কাশ্মীরে দায়িত্ব পালনকালে গণপিটুনিতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানের রাজধানী কোয়েটায় গাড়ি বোমা বিস্ফোরণে 5 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 11 জন নিহত ও 21 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে প্রাদেশিক পুলিশ প্রধানের কার্যালয়ের সামনে একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। স্প্লিন্টার ও ধাতব বস্তুর আঘাতে হতাহতের সংখ্যা বেড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। প্রাদেশিক পুলিশের মুখপাত্র জানান, পুলিশি চেকপোস্টে প্রাইভেট কারটিকে থামানোর চেষ্টা করা হলে গাড়িটির বিস্ফোরণ ঘটানো হয়। এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করা হয়নি। ঘটনার পরপরই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভূমধ্যসাগরে মোতায়েন থাকা নিজেদের রণতরী ও সাবমেরিন থেকে সিরিয়ায় আইএস অবস্থানে 6টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। পূর্ব ভূমধ্যসাগর থেকে সিরিয়ার হামা প্রদেশে আইএসের গোপন ঘাঁটি ও অস্ত্রাগার লক্ষ্য করে অভিযান চালানো হয়। একই দিন আকিরবাদ শহরে জঙ্গি অবস্থানে রুশ বিমান হামলা চালানো হয়। এই অভিযানে আগে সামরিক হটলাইনের মাধ্যমে তুরস্ক ও ইসরায়েলকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। শতাধিক জঙ্গি ও প্রায় অর্ধশত যানবাহন লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। সিরিয়ায় শান্তি ফেরাতে দেশটির বিরোধপূর্ণ পক্ষগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সিরিয়া ইস্যুতে বিশ্ব নেতারা কয়েক দফা বৈঠক করলেও এখন পর্যন্ত কোনো সমাধান না হয় তিনি অভ্যন্তরীণভাবে সংকট সমাধানের প্রতি জোর দেন। সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অভিযোগ মস্কোর। এদিকে সিরিয়ার কুর্দি বাহিনীর কাছ থেকে অস্ত্র ফেরত নেওয়ার কথা জানিয়েছে পেন্টাগন। তুরস্ক সীমান্তে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা। সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত দৌমা শহরের এই মসজিদটি অক্ষত থাকলেও এর আশেপাশের বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। 4 বছরের অবরুদ্ধ জীবনে রমজান এসেছে ঠিকই, কিন্তু কারো মনে শান্তি বয়ে আনতে পারেনি। তবে এবার রোজাদারদের ইফতার সরবরাহ করতে মাঠে নেমেছে স্থানীয় তরুণ সমাজ। আলেপ্পো, ইদলিব ও দেরা শহরেও বিনামূল্যে ইফতার বিতরণ করতে দেখা যায়। হামলার আতঙ্কে থাকা মানুষের মধ্যে নির্মল আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন বলে জানান তারা।
আমরা চেষ্টা করছি সবাইকে সুশৃঙ্খলভাবে বসে ইফতার করাতে। দেশ হয়তো মতে বা আদর্শে বিভক্ত হতে পারে, কিন্তু ইফতারের টেবিলে সবাই এক। পূর্ব আলেপ্পো সরকারি নিয়ন্ত্রিত অঞ্চলে গৃহহারাদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হলেও শহরের আগের জৌলুস ফিরিয়ে আনতে কয়েক বছর লাগবে বলে জানায় সেনাবাহিনী। তবে এখনও থেকে থেকে যুদ্ধ চলছে দেরা ও রাক্কা শহরে। রাক্কা পুনর্দখল অভিযানের অংশ হিসেবে ফোরাত নদীর দক্ষিণ উপকূল থেকে ক্রমে পশ্চিমের দিকে অগ্রসর হওয়ার কথা জানিয়েছে মার্কিন সমর্থিত বাহিনী এসডিএফ। দেরা শহরে বিদ্রোহীদের অবস্থানে সরকারি বাহিনীর হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এরই মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হলেও ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থার কারণে মিলছে না প্রয়োজনীয় সেবা। এই যুদ্ধে প্রতিনিয়ত আমাদের মতো সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। সরকারি বাহিনী, বিদ্রোহী, মার্কিন বিমানের লক্ষ্য এই বেসামরিক নাগরিক, যাদের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। সিরিয়ায় শান্তি ফেরাতে বিরোধপূর্ণ পক্ষগুলোর সংলাপে বসার বিকল্প নেই বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অস্ত্রবিরতি কার্যকরের মাধ্যমে বেসামরিক নাগরিকদের চলাচলের নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রতিও জোর দেন তিনি। বৃহস্পতিবার তিনি বলেন, বিশ্ব নেতাদের একের পর এক বৈঠকের চাইতে দুই পক্ষ যদি দেশের ভবিষ্যতের ব্যাপারে সমঝোতায় পৌঁছায় তবে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব হবে। সিরিয়ায় মার্কিন সেনার সক্রিয় উপস্থিতি, সেই সঙ্গে আল তানাফ শহরে দুটি মার্কিন রকেট লঞ্চার মোতায়েন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে মস্কো। আইএস বিরোধী অভিযান ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র কুর্দি বাহিনীকে যে অস্ত্র সরবরাহ করেছিল তা ফেরত নেয়ার কথা জানিয়েছে পেন্টাগন। তুরস্কের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী টিম ম্যাটিস। এখন থেকে কুর্দি বাহিনীকে কোনো অস্ত্র সরবরাহের আগে আঙ্কারাকে এর তালিকা পাঠানো হবে বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘের সবশেষ তথ্য মতে রাক্কার আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে এখনো আটকা পড়ে আছে 3.5 লাখ মানুষ। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে অন্তত 80,000। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। অচলাবস্থা নিরসনে কাতারকে শর্ত সাপেক্ষে সমঝোতার প্রস্তাব দিয়েছে সৌদি আরব ও তার মিত্ররা। অবরোধ তুলে নেওয়ার শর্ত হিসেবে ইতিমধ্যে 13টি দাবি সংক্রান্ত একটি প্রস্তাবনা কাতার কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শর্তগুলো মানলেই কেবল একসঙ্গে আলোচনায় বসবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন। শর্তগুলোর মধ্যে অন্যতম হল কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করতে হবে। এরপরে রয়েছে ইরান এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক সীমিত করার শর্ত। এছাড়া সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ, কাতারে স্থাপন করা তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করা সহ সবগুলো শর্ত 10 দিনের মধ্যে বাস্তবায়ন করার শর্ত দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেক্স টিলারসনের আহ্বানের পরে দোহায় এ তালিকা পাঠানো হলো। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কাতারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। যদিও এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে তার দেশ কোন আলোচনায় বসবে না। এর আগে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে গত 5 জুন কাতারের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধ আরোপ করে সৌদি ও তার মিত্ররা। ফলে মারাত্মক রাজনৈতিক সংকটে পড়ে কাতার। যদিও শুরু থেকেই সন্ত্রাসবাদে মদদের অভিযোগ অস্বীকার করে আসছে দেশটি। কাতারের সঙ্গে বিভিন্ন উপসাগরীয় রাষ্ট্রের কূটনৈতিক বৈরিতার মধ্যেই দেশটিতে প্রতিদিন 1100 টন খাদ্য রপ্তানি করছে ইরান। ইরানের বোলখেইর এবং জেনেভেই বন্দর থেকে বৃহস্পতিবার একটি পণ্যবাহী জাহাজ বিপুল পরিমাণ টাটকা ফল ও সবজি নিয়ে কাতারের দক্ষিণাঞ্চলে বন্দরে ভিড়ে। এর আগে 100 টন খাদ্য সামগ্রী বোঝাই কয়েকটি কার্গো বিমান কাতারে পাঠায় ইরান। তুরস্কের পক্ষ থেকেও কার্গো জাহাজ ও বিমানে খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার অভিযোগ তুলে সৌদি আরব সহ কয়েকটি দেশ সম্প্রতি কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ছাড়াও অবরোধ আরোপ করে। এই অবস্থায় ইরান ও তুরস্ক সরকার কাতারে খাদ্য সরবরাহ অব্যাহত রাখতে একটি ফুড করিডোর খোলার কথা জানায়। ভারতের কাশ্মীরে দায়িত্ব পালনকালে গণপিটুনিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে শ্রীনগরের নওহাটা এলাকায় জামিয়া মসজিদের বাইরে হামলার ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় সময় সকালের দিকে রাষ্ট্রীয় মর্যাদায় মোহাম্মদ আয়ুব পণ্ডিত নামের ওই পুলিশ কর্মকর্তার দাফন সম্পন্ন হয়। এই সময় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির উপস্থিতিতে তাকে গার্ড অব অনারের মধ্য দিয়ে সম্মান জানানো হয়। স্থানীয় সূত্রে বরাতে এনডিটিভি জানায়, ছবি তোলার সময় স্থানীয় কয়েকজন তাকে বাধা দেয়। এ সময় আশপাশে থাকা আরব লোকজন তার উপর চড়াও হয়। আত্মরক্ষার্থে আয়ুব পণ্ডিত গুলি ছুড়লে কয়েকজন আহত হয় বলেও জানা যায়। কিন্তু এতে জনগণ আরো ক্ষুব্ধ হয়ে পুলিশ কর্মকর্তাকে বেদখল মারতে থাকলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি নিরাপত্তা বাহিনীর অভিযানে ওই অঞ্চলে স্বাধীনতাকামী কয়েকজন নেতার মৃত্যুর জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে জম্মু কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে 2 ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে কোনো উস্কানি ছাড়াই লাইভ অফ কন্ট্রোল এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের পুঞ্চু সেক্টরের লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গোলাবর্ষণ ও গুলি চালায় পাক সেনারা। এতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর 2 সদস্য ঘটনাস্থলে নিহত হয় বলে জানানো হয়। তবে নয়াদিল্লি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তানের কারাগারে বন্দী 4 ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার ওয়াগাহ স্থলবন্দর দিয়ে এই 4 বন্দীকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তারা হলেন সুরাজা রাম, সোহান লাল, মোহাম্মদ মকবুল এবং আব্দুল মজিদ। এদের মধ্যে সুরাজা রামীকে 8 বছরের কারাদণ্ড দিয়েছিলেন পাকিস্তানের একটি আদালত। কয়েকদিন আগে 11 পাকিস্তানিকে মুক্তি দিয়ে ফেরত পাঠায় ভারত। ধারণা করা হচ্ছে ওই 11 পাকিস্তানিকে ফেরত দেওয়ার পরিপ্রেক্ষিতে এই 4 ভারতীয় নাগরিককে মুক্তি দেওয়া হলো। এদিকে পাকিস্তানে গুপ্তচর বৃত্তির দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর সাবেক সদস্য কুলভূষণ যাদব সে দেশের সেনাবাহিনীর কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছে। বৃহস্পতিবার পাকিস্তানি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, কুলভূষণ তার সব দোষ স্বীকার করে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার কাছে ক্ষমার আবেদন করেছেন। একই সঙ্গে কুলভূষণের স্বীকারোক্তি সংক্রান্ত নতুন একটি ভিডিও প্রকাশ করেছে ইসলামাবাদ। তবে এসব কিছুই ষড়যন্ত্র উল্লেখ করে কুলভূষণকে এসব করতে বাধ্য করা হচ্ছে বলে দাবি করেছে তার এক বন্ধু। আন্তর্জাতিক আদালতে ভারতের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কুলভূষণের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার রায় দেওয়া হয়েছে। ভারতের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সাবেক লোকসভা স্পিকার মীরা কুমারের নাম ঘোষণা করেছে বিরোধী দলগুলো। এর ফলে 17 জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি মনোনীত প্রার্থী বিহারের গভর্নর রামনাথ কোবিন্দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন মীরা। তাদের দুজনেই দলিত সম্প্রদায়ের। বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর নেতৃত্বে 17টি বিরোধী দলের বৈঠকে মীরা কুমারকে প্রার্থিতা দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। 5 বারের পার্লামেন্ট সদস্য, আইনজীবী ও কূটনীতিক মীরা কুমার 2009 থেকে 2014 সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন। প্রার্থিতা ঘোষণার পর মীরা কুমারী বলেন, দেশে এমন প্রেসিডেন্ট দরকার যিনি দেশের স্বার্থ আদর্শ রক্ষায় কাজ করবে। 17 জুলাই ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা হবে 20 জুলাই। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্রবাহী রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের। সংকট সমাধানে চীনকে আরো সক্রিয় হওয়ার আহ্বান দক্ষিণ কোরিয়ার। খুব শিগগিরই মসুল নগরীকে পুরোপুরি আইএস মুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আবাদি বলেন, মসুল নগরী আইএস মুক্ত ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগে মসুলের বিখ্যাত আল নুরি মসজিদ উড়িয়ে দেয় জঙ্গি সংগঠন আইএস। মসুলে আইএসের নিয়ন্ত্রণে থাকা সবশেষ এলাকা ওল্ড সিটিতে অবস্থিত মসজিদটি বুধবার উড়িয়ে দেওয়া হয় বলে জানায় ইরাকি যৌথ বাহিনী। হামলার সময় সেনারা 50 মিটার দূরে ছিল বলে জানিয়েছেন তারা। এই হামলাকে ইরাকি জনগণের উপর আঘাত হিসেবে উল্লেখ করেছে ইরাকি বাহিনী। তবে নিজস্ব গণমাধ্যমে আমাক নিউজে দেয়া এক বিবৃতিতে আইএস দাবি করে, মার্কিন বিমান হামলায় ও মসজিদটি ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়া ঐতিহাসিক আল নুরি মসজিদটিকে 2014 সালে নিজেদের নিয়ন্ত্রণে আর ঘোষণা দিয়েছিল আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি। এদিকে একের পর এক এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আইএস জঙ্গিরা মসুলের 1 লাখের বেশি বেসামরিক নাগরিককে মানব ঢাল হিসেবে আটকে রেখেছে বলে জানিয়েছে জাতিসংঘ। মিশরে জারি করা জরুরি অবস্থার মেয়াদ 3 মাস বাড়ানো হয়েছে। দেশটির মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি বিলের অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলে মন্ত্রিপরিষদ তা অনুমোদন করে। চলতি বছর এপ্রিল মাসে জঙ্গি হামলায় 45 জন নিহতের ঘটনায় জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করে বিবৃতি দেওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। 2013 সালে মিশরের নির্বাচিত মুরসি সরকারের সামরিক অভ্যুত্থানে পতন হলেও সেখানে অস্থিরতা বিরাজ করছে। এরপর থেকে দেশটিতে প্রায় জঙ্গি হামলার ঘটনা ঘটছে। সোমালিয়ার মোগাদিসুতে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 4 জন আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার ওয়াবিরি এলাকার একটি পুলিশ স্টেশনের বাইরে হামলা চালানো হয়। হামলার পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার কথা জানান প্রত্যক্ষদর্শীরা। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যে দুষ্কৃতিকারীরা এই হামলা
চালিয়েছে বলে অভিযোগ পুলিশের। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে আয়োজিত শেষ বিদায় অনুষ্ঠানে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ প্রায় 2,500 শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। এর আগে উত্তর কোরিয়া থেকে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে তিনি মারা যান। যুক্তরাষ্ট্রে ফেরার পর জানা যায় তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের দাবি, উত্তর কোরিয়ার আটকের পর তার উপর অতিমাত্রায় শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে তিনি দীর্ঘদিন কোমায় ছিলেন। 17 জুন ওয়ার্ম বিয়ারের মৃত্যুর পর একে উত্তর কোরিয়ার নিষ্ঠুরতা বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ট্রাম্পকে মানসিক ব্যাধিগ্রস্ত বলে উল্লেখ করে উত্তর কোরিয়া। তবে কি কারণে ওয়ার্ম বিয়ারের মৃত্যু হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানা যায়নি। উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রবাহী রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর সাহায্যে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হবে বলে এক সূত্রের বরাতে জানায় মার্কিন গণমাধ্যম। তবে পিয়ংইয়ং এর পক্ষ থেকে নতুন রকেট ইঞ্জিন পরীক্ষার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। গত মার্চে উত্তর কোরিয়ার পরীক্ষা চালানো রকেট ইঞ্জিনের সঙ্গে মিল হয়েছে বলে দাবি মার্কিন কর্মকর্তাদের। উত্তর কোরিয়ার সহায়ে কেন্দ্রকে এর পরীক্ষা চালানো হয় বলে উল্লেখ করা হয়। উত্তর কোরিয়া ও পিয়ংইয়ং থেকে ফেরত পাঠানো মার্কিন শিক্ষার্থী অটো ওয়াম্বিয়ারের মৃত্যুর ঘটনায় দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই করে রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর খবর পাওয়া গেল। উত্তর কোরিয়া কর্মসূচি বন্ধে চীনকে আরো কার্যকরী ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ প্রেসিডেন্ট মুন জে ইন। বৃহস্পতিবার সিউলে এক সংবাদ সম্মেলনে পিয়ংইয়ং এর উস্কানিমূলক বিভিন্ন কর্মকাণ্ড কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা নষ্ট করছে বলে মন্তব্য করেন তিনি। উত্তর কোরিয়ার হোক না কেন, চীনের সহযোগিতা বন্ধ না হলে তাদের উপর গঠনমূলক আলোচনায় ও শান্তিপূর্ণ উপায়ে কোরীয় সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে চীন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসে বেইজিং এর প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা আহ্বানের প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র দপ্তর এ প্রস্তাব নাকচ করার পাশাপাশি এমন বক্তব্যের নিন্দা জানায়। জাহাজ বিধ্বংসী একটি আন্তঃমহাদেশীয় মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আরেক দফা ব্যর্থ পরীক্ষা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। বুধবার হাওয়াই উপকূল থেকে ক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি লক্ষ্য বস্তুতে আঘাত হানতে ব্যর্থ বলে জানায় মার্কিন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বিভাগ। যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ মহড়া থেকে ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা চালানো হয়। মূলত কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার কারণে নিজেদের সুরক্ষা করার জন্য যৌথ মহড়ায় অংশ নেয় তারা। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একই ধরনের আরেকটি ক্ষেপণাস্ত্রের ব্যর্থ পরীক্ষা করে যুক্তরাষ্ট্র। এদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নানা রকম চাপ উপেক্ষা করেই নিজেদের সমরাস্ত্রের মজুদ বাড়িয়ে চলছে উত্তর কোরিয়া। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় 22 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ জানায়, বৃহস্পতিবার একটি মালবাহী ট্রাক উল্টো পথে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় বাসের পেছনে দুইটি অ্যাম্বুলেন্স ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এবং উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া 20টি মরদেহ উদ্ধার করে। এছাড়া আহত দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে আরো একজনের মৃত্যু হয়। ভূমধ্যসাগরে স্পেনের কোস্টগার্ড জানায়, গেল দুদিনে 38টি অভিবাসীবাহী নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা আফ্রিকা অঞ্চলে বিভিন্ন দেশ থেকে উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে নৌকা করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের উপকূলে পৌঁছায়। অভিবাসীদের বিভিন্ন শরণার্থী সহযোগী সংস্থার তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানা গেছে। দেশটির সরকারি হিসাব অনুযায়ী 2016 সালে অবৈধভাবে সমুদ্র পথে অন্তত 6,726 জন অভিবাসী স্পেনে আশ্রয় নিয়েছে। অবৈধ উপায়ে ভূমধ্যসাগর রুটে
ইউরোপ যাবার সময় প্রায় অভিবাসীবাহী নৌকাডুবির খবর পাওয়া যায়। ত্রুটিপূর্ণ নৌকা, সেই সঙ্গে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে ভূমধ্যসাগরে নৌকাডুবি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের মধ্য সাগরে নৌ দুর্ঘটনায় প্রায় 11,000 শরণার্থীর মৃত্যু হয় বলে জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। রেফ্রিজারেটরের ত্রুটি থেকেই লন্ডনের 24 তলা গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে শুক্রবারই তথ্য জানানো হয়। এদিকে লন্ডনে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত গ্রেনফেল টাওয়ারের মধ্যে ইংল্যান্ড জুড়ে আরো 600 বহুতল ভবন ঝুঁকির মুখে রয়েছে বলে উদ্বেগ জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে প্রিমিয়ার ইন কোম্পানির 3টি বিলাসবহুল হোটেল। গ্রেনফেল টাওয়ারে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার অন্যতম কারণ ছিল ভবনটির দেয়ালে দাহ্য ধাতব আবরণ বা ক্ল্যাডিং ব্যবহার করা। ভয়াবহ অগ্নিকাণ্ডে 79 জনের প্রাণহানির পর ব্রিটেন জুড়ে বিভিন্ন ভবন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় শুধু ইংল্যান্ডের অন্তত 600 বহুতল ভবনে ওই ক্ল্যাডিং বা দাহ্য আবরণ ব্যবহার করা হয়েছে। বিষয়টি ওই ভবনের বাসিন্দাদের জানানোর পাশাপাশি স্থানীয় কাউন্সিলতে সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। লন্ডন ভবনে অগ্নিকাণ্ড মোকাবিলায় গাফিলতির কারণে জনসমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হন কেনসিংটন ও চেলসিয়া কাউন্সিলের প্রধান। নিউ ইয়র্কের বর্ণ, ধর্ম, জাতীয়তা এবং বৈধ কাগজপত্র না থাকার কারণে বাড়িওয়ালাদের চরম বৈষম্যের শিকার হচ্ছেন অভিবাসীরা। নিউ ইয়র্ক সিটি কমিশন অন হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে 2017 সালে এই বৈষম্যের হার গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। এদিকে কোনো ধরনের ভয়ে ভীত না হয়ে এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বাড়িওয়ালাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক নগর প্রশাসন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য, ছবির ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কে অভিবাসীদের প্রতি বাড়িওয়ালাদের বৈষম্যমূলক আচরণ দিন দিন বেড়েই চলেছে। এই বিষয়ে অভিবাসীদের সচেতন করতে বুধবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সংবাদ সম্মেলন করে নিউ ইয়র্ক মেয়রের দপ্তর। এতে নগর প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। নিউ ইয়র্কে অভিবাসীদের প্রতি বৈষম্য মেনে নেওয়া হবে না বলে জানান তারা। বৈষম্যের শিকার হলে আমাদের জানান, আমরা সবসময় আপনাদের পাশে আছি। বৈধ কাগজপত্র না থাকায় অভিবাসীরা বাড়ি ভাড়া নেওয়ার সময় বৈষম্যের শিকার হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। বৈষম্যের শিকার হলে আমাদের জানালে আমরা প্রয়োজনে আইনি সহায়তা দিয়ে সাহায্য করব। অভিবাসীদের দুর্ভোগের কথা তুলে ধরেন এক প্রবাসী সমাজকর্মী। ভাড়া বাড়াই দিয়েছে, লিজ রিনিউ করতে চাচ্ছে না, কোনো রিপেয়ার্স করতেছে না। তারপরে অলসো অনেক সময় ইমিগ্রেশন স্ট্যাটাসের জন্য ওরা হটলাইন, ইমিগ্রেশন হটলাইনকে বলে যে এখানে ইলিগাল ইমিগ্রেন্টসরা থাকে, আশা ফিক্স করছে না। প্রবাসী বাঙালিদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন মেয়রের কার্যালয়ে কর্মরত এই বাঙালি নারী কর্মকর্তা। বাসা রেন্ট দিতে চাচ্ছে না, তারপর আপনাদের বাসার অনেক কিছু ফিক্স করছে না, তারপর আপনাদেরকে উইদাউট নোটিসে চলে যেতে বলতেছে। এই ধরনের কোনো সমস্যা যদি হয় সবকিছুর ব্যাপারে আপনাদেরকে অলওয়েজ রেডি টু হেল্প। বাড়িওয়ালাদের বৈষম্যের বিরুদ্ধে বিনামূল্যে অভিবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে 6 কোটি মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন মেয়র বিল ডি ব্লাসিও। আগামী 1 জুলাই থেকে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযানের ঘোষণা দিয়েছেন দেশটির অভিবাসী বিষয়ক মহাপরিচালক। নির্ধারিত সময়ের পর নিয়োগদাতাদের নিয়োগকৃত বিদেশি কর্মীদের মধ্যে কমপক্ষে 5 জন অবৈধ অভিবাসী পাওয়া গেলে নিয়োগকর্তার প্রত্যেক অবৈধ কর্মীর 10,000 রিঙ্গিত করে জরিমানা করা হবে বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের 15 ফেব্রুয়ারি থেকে বৈধ কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের জন্য ই কার্ড কর্মসূচি চালু করে মালয়েশিয়া সরকার। এই কর্মসূচির সময়সীমা শেষ হবে 30 জুন। ব্রিটেনে গেল 1 মাসে বিদ্বেষমূলক হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে ম্যানচেস্টার পুলিশ। পুলিশ জানায় 22 মে ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী বোমা হামলার পর থেকে এ পর্যন্ত শহরটিতে 224টি ইসলাম বিদ্বেষী হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা গেল বছরের তুলনায় 5 গুণেরও বেশি। গত বছর ম্যানচেস্টার শহরে ইসলাম বিদ্বেষী হামলার ঘটনা ঘটে 37টি। এসব হামলার কারণে ব্রিটেনে মুসলিম কমিউনিটির মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ার পাশাপাশি নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে।
তবে এরই মধ্যে বিদ্বেষমূলক হামলা সহ যে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও উগ্রবাদ কঠোরভাবে দমনের প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর রাবার বুলেটের আঘাতে এক বিক্ষোভকারী নিহত হয়েছে। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে এ নিয়ে মৃতের সংখ্যা ৭৬-এ দাঁড়িয়েছে। আহত হয়েছে বহু বিক্ষোভকারী। বৃহস্পতিবার পূর্ব কারাগাসের একটি বিমান ঘাঁটি ঘেরাও করতে গেলে বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ছোড়ে নিরাপত্তা বাহিনী। এতে আরো 2 জন আহত হয়। গত এপ্রিল থেকে দেশটিতে কয়েক হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভ করে আসছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটিতে খাদ্য ও জরুরি ওষুধ সংকটে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একই সঙ্গে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবি করছে তারা। মাদুরো অবশ্য বলছেন, বিদেশি শক্তি তার সরকারকে উৎখাতের জন্য বিরোধীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পৃথিবীকে কাছ থেকে পর্যবেক্ষণের জন্য শুক্রবার 31টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। স্যাটেলাইটগুলো ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপর থেকে সাঁজোয়া যানের চলাচল স্পষ্টভাবে ধারণ করতে সক্ষম। এর মধ্যে 2টি স্যাটেলাইট ভারতের এবং বাকি 29টি 15টি দেশের। কার্টোস্যাট 2 নামের রকেট করে স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয়। 44 মিটার দীর্ঘ ও 320 টন ওজনের এই রকেটটি এ নিয়ে 40 বার মহাকাশ অভিযানে গেল। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির স্যাটেলাইট তৈরি হয়েছে এই ভারতেই। অপেক্ষা মহাকাশ উৎক্ষেপণের। মাত্র 64 গ্রাম ওজনের স্যাটেলাইটটি তৈরি করেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের দ্বাদশ শ্রেণীর ছাত্র 18 বছর বয়সী রিফাত শাহরুখ এবং তার 6 সদস্যের দল। স্যাটেলাইটটি তৈরিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার পলিমার এবং ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি। সাবেক প্রেসিডেন্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এপিজে আবুল কালামের নামানুসারে নাম রাখা হয়েছে কালামস্যাট, যার মহাকাশে পৌঁছাতে সময় লাগবে 4 ঘন্টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিদের আক্রমণে নিহত রুশ সেনাদের স্মরণ দিবস উপলক্ষে বৃষ্টিতে ভিজে শ্রদ্ধা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার প্রচণ্ড বৃষ্টির মধ্যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানের কার্যক্রম চলে। প্রেসিডেন্ট প্রাসাদ, ক্রেমলিনের বাইরে আলেকজান্ডার গার্ডেনে অবস্থিত বেদিতে ফুল দিয়ে যুদ্ধে নিহত অজ্ঞাত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান পুতিন। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ সহ সরকার ও রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন 1941 থেকে 1945 সাল পর্যন্ত রাশিয়া অন্তত 2,60,00,000 মানুষ নিহত হয়। জার্মান নাৎসিবাদের বিরুদ্ধে যুদ্ধ রাশিয়ায় গ্রেট প্যাট্রিয়টিক ওভার নামে পরিচিত। 1941 সালে 22 জুন নাৎসিরা রাশিয়ায় আক্রমণ চালিয়ে বেশ কিছু সেনাকে হত্যা করে। রাশিয়ার দিনটিকে স্মরণ ও দুঃখের দিন হিসেবে শ্রদ্ধাভরে পালন করা হয়। Часа утра, без всякого объявления войны, германские вооруженные силы атаковали। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্রেক্সিটের পরও ইইউ নাগরিকরা যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানালেন মার্কেল। এবার কমির সঙ্গে গোপন কথোপকথনের রেকর্ড থাকার কথা অস্বীকার ট্রাম্পের। সিনেটে নতুন স্বাস্থ্য বিল প্রকাশের পর দেশ জুড়ে বিক্ষোভ। পাকিস্তানের বেলুচিস্তানে গাড়ি বোমা হামলা, 5 পুলিশ কর্মকর্তা সহ নিহত 11, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। এবং ভূমধ্যসাগরে রুশ রণতরী ও সাবমেরিন থেকে সিরিয়ায় আইএস অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা। কুর্দিদের কাছ থেকে মার্কিন অস্ত্র ফেরত নেওয়া হবে, তুরস্ককে যুক্তরাষ্ট্রের আশ্বাস। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।